ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে সিটেট 2021 এর যে পেপার হয়েছিল, পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1, এই ল্যাঙ্গুয়েজ 1 এর যে 30 কোয়েশনের মধ্যে 15 কোয়েশনস অলরেডি আমি আগে এক ভিডিওর মাধ্যমে সমাধান করে দিয়েছি কন্টেন্টগুলা, এবং এই ভিডিওতে আমরা বাকি যে 15 কোয়েশন আছে পেডাগজির, এই পেডাগজি 15 কোয়েশন আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এবং এই 15 কোয়েশ্চন পেডাগজির আমি আনসার কি সাথে মিলে, অরিজিনাল যে আনসার কি সাথে আমি মিলে সমাধান করেছি, এবং প্রতিটি কোয়েশ্চন আমি সুন্দরভাবে এবং প্রতিটি অপশনও আমি সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। এবং যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা এনসিইআরটির বই থেকে কোন জায়গা থেকে প্রশ্নগুলা করেছে আমি ডাইরেক্ট বইয়ের মধ্যে থেকে স্ক্রিনশট মেরে এই স্ক্রিনশটগুলো আমি পিপিটির মধ্যে অ্যাড করে দিয়েছি। যেগুলো ইজি কোয়েশ্চেন সবারই জানা আছে, এগুলো এমন বিশ্লেষণ করি না, কারণ বিশ্লেষণ করার প্রয়োজন হয় নাই, কারণ সবারই জানা আছে। এবং কঠিন যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি ডাইরেক্ট বইয়ের মধ্যে থেকে সমাধান করেছি, ঠিক আছে। যেহেতু ডাইরেক্ট বাংলার যে বাংলার পেডাগজি ডাইরেক্ট বাংলাতে কোনো বই নেই, সেই প্রশ্নগুলো আমি ইংলিশের যে পেডাগজি আছে ইংলিশের পেডাগজির সঙ্গে মিলে, তাই আমি ইংলিশের যে পেডাগজির কোয়েশ্চন, মানে যে টপিক থেকে কোয়েশ্চনগুলো এসেছে এই টপিকগুলো আমি পিপিটির মধ্যে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবং যদি প্রশ্নের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, যদি ভুল হয় তাহলে মাফ করে দেবেন, ঠিক আছে। এবং কোনো যদি ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, আপনি কমেন্ট বক্সে বলে দেবেন। আমি নেক্সট যে ভিডিও আমি বানাবো এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনগুলা সমাধান করি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে সিটেট 2021 এর যে পেপার হয়েছিল, পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ 1 এর যে পেডাগজি পোর্শন, এই পোর্শনের কোয়েশ্চন নাম্বার 106 থেকে শুরু করে 120 পর্যন্ত আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করব, ঠিক আছে। এবং আমি ডাইরেক্ট এরকম নেই যে প্রশ্ন বলে আমি ডাইরেক্ট যে সঠিক উত্তরটি বলে দিয়েছি, এরকম নেই। প্রথমে আমি প্রশ্ন বুঝিয়ে দেব, প্রশ্ন বোঝার পর আমি প্রতিটি অপশন বুঝিয়ে দেব, এরপরে আপনি নিজে একবার সঠিক উত্তরটি বেছে নেওয়ার চেষ্টা করবেন। যদি সঠিক উত্তরটি বেছে নিতে পারেন তাহলে ভালো, যদি না পারেন আমি সুন্দরভাবে বুঝিয়ে নেব, অবশ্যই বুঝতে পারবেন। এবং আমি যে সঠিক উত্তর, এই সঠিক উত্তরটিও আমি ডাইরেক্ট এরকম নয় যে গুগল থেকে অথবা ইউটিউব থেকে আমি বলে দিতেছি, এটি আমি আনসার কির সঙ্গে মিলিয়ে আমি ডাইরেক্ট বই থেকে সঠিক উত্তরটি বেছে বের করে দিয়েছি, ঠিক আছে। প্রতিটি এরকমভাবেই দেওয়া আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখি। দেখেন, প্রথমে নির্দেশ দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রশ্ন নাম্বার 106 থেকে 120 সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন। সর্বাপেক্ষা মানে অপশনের মধ্যে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনই শুদ্ধ হতে পারে, কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে বেস্ট যে অপশনটি, এই অপশনটি আমাদের নির্বাচিত করতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 106 দেখেন, ব্যাকরণ শিখনে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি। আবার বলছি, নিচে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন কার্যকরী পদ্ধতি হতে পারে, কিন্তু এর মধ্যে থেকে সর্বাপেক্ষা যে অপশন এটি আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে। আমাদের কি বলা হয়েছে, ব্যাকরণ শিখনে আমরা যখন ব্যাকরণ শিখব, ব্যাকরণ শেখার সময় ব্যাকরণের শিখতে কোন পদ্ধতিটি সবচেয়ে বেস্ট হবে, সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হবে। অপশন মানে দেওয়া আছে উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিখুন। মানে কি, প্রথমে যেমন আমরা উদাহরণ দেখলাম, এরপরে আমরা নিয়মাবলী দেখব, ঠিক আছে। মানে এটি ইন্ডাকটিভ মেথড, প্রথমে উদাহরণ এরপরে নিয়ম, উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী। এটি কার্যকরী পদ্ধতি হতে পারে, কিন্তু যেটি যে সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হবে এটি নাও হতে পারে, ঠিক আছে। এরকম আরেকটি পদ্ধতি আছে ডিডাকটিভ মেথড, প্রথমে আমরা নিয়মাবলী শিখি তারপরে আমরা উদাহরণ শিখি, ঠিক আছে। অপশন 2তে দেওয়া আছে পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিখুন। এখানে দেখেন
আরও একটি পদ্ধতি এড করা হয়েছে। একটি পদ্ধতির সঙ্গে পাঠ্য বিষয় অনুবাদের সময় মানে ট্রান্সলেশন মেথড যেটি এটি হলো ট্রেডিশনাল মেথড, এটি এনসিএফ এলাও করে না। অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিখুন। এখানে আমরা অনুবাদ করব না, ব্যাকরণের নিয়মগুলি শিখব। এটিও কার্যকরী পদ্ধতি নাও হতে পারে, ঠিক আছে। অপশন 3 দেখেন, একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিখুন। আমরা ব্যাকরণ শিখব কনটেক্সচুয়ালি, পাঠ পড়ার মাধ্যমে, ঠিক আছে। ব্যাকরণকে আলাদা বই এর মধ্যে দিয়ে না শেখানো, ঠিক আছে, আলাদা বিষয় হিসাবে না শেখানো। অপশন 4 দেখেন, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখুন, ঠিক আছে। এটি বেস্ট পদ্ধতি হতে পারে, সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হতে পারে, ঠিক আছে। আপনি নিজে একবার বেছে নেন কোনটি সঠিক হবে। এখন আমরা এক্সপ্লেনেশন একবার দেখে নেই। অপশন 1 আমাদেরকে দেওয়া হয়েছে উদাহরণের মাধ্যমে ব্যাকরণের নিয়মাবলী শেখানো। মুখস্থ করা চেয়ে এটি ভালো, ঠিক আছে। মুখস্থ করা চেয়ে উদাহরণের মাধ্যমে ব্যাকরণ শেখানো ভালো, কিন্তু তবু এটি রুল সেন্টার্ড, ঠিক আছে। প্রাসঙ্গিক বা বাস্তব পরিস্থিতি কেন্দ্রিক, কনটেক্সট সেন্টার্ড নয়। অপশন 2 দেওয়া হয়েছে, আবার দেখে নেন, শুধুমাত্র অনুবাদ শেখানোর সময় ব্যাকরণ শেখানো ঐতিহ্যগত মানে ট্রেডিশনাল গ্রামার ট্রান্সলেশন পদ্ধতির অনুসরণ করে, কিন্তু এনসিএফ এই পদ্ধতিকে ব্যাকরণ শিক্ষার প্রধান বা সর্বোত্তম পদ্ধতি হিসেবে সুপারিশ করে না। অপশন 3 দেওয়া আছে, আলাদা একটি ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শেখালে ব্যাকরণ বিচ্ছিন্নভাবে আইসোলেশনে শেখানো হয়, মানে আলাদাভাবে এটি শেখানো হয়। অথচ এনসিএফের মতে ব্যাকরণকে পড়া, রিডিং, লেখা, স্পিকিং, বলা এবং শোনা এর সঙ্গে সমন্বিতভাবে শেখানো উচিত, মানে লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং এর সঙ্গে মিলিয়ে শেখানো উচিত গ্রামারকে। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এই যে বইয়ের পেজটি হলো নিষ্ঠা মডিউল 10, মানে নিষ্ঠা চ্যাপ্টার 10 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। একটি বই আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন নিষ্ঠা মডিউল 10, এই বইটি পেয়ে যাবেন। বইয়ের মধ্যে দেওয়া আছে ডাইরেক্ট গ্রামার ইজ বেস্ট থট ইন এ কনটেক্সট, ঠিক আছে। গ্রামার ইজ বেস্ট থট ইন এ কনটেক্সট মানে কি, আমরা যখন স্কুলের মধ্যে গল্প পড়ি, কবিতা পড়ি, গল্প কবিতা পড়ার সময় যখন গল্পের মধ্যে কোনো গ্রামারের টপিক দেওয়া থাকে, তখন স্যার আমাদেরকে এই টপিকটি আলাদাভাবে বুঝিয়ে দেন, তখনই আমরা গ্রামার ভালোভাবে বুঝতে পারি, এবং এটি হলো রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে। বাস্তবে গ্রামার কিভাবে ব্যবহার করা হইতেছে এটি হলো মেইন পদ্ধতি, ঠিক আছে। এরকমই গ্রামার পড়া শেখা উচিত। গ্রামার ইজ বেস্ট থট ইন এ কনটেক্সট। শুধুমাত্র গ্রামার শেখা কি কনটেক্সটের মাধ্যমে, প্রাসঙ্গিক ক্রমে না। এখানে দেখেন নিচে দেওয়া আছে, এ ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট লার্নড থ্রু ইউজ ইন ডিফারেন্ট কনটেক্সট এন্ড সিচুয়েশন, ঠিক আছে। গ্রামার কিভাবে শিখবো, আমরা গ্রামার শিখবো থট ইন এ কনটেক্সট, এন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো, ল্যাঙ্গুয়েজও আমরা শিখবো ডিফারেন্ট কনটেক্সট এন্ড সিচুয়েশনস, ঠিক আছে। বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমরা টেক্সট বুকের মধ্যে দিয়ে আমরা গ্রামার শিখবো। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড হোয়েন ইট ইজ নট বিং টট এজ ল্যাঙ্গুয়েজ থ্রু এক্সপোজার ইন মিনিংফুল কনটেক্সট, ঠিক আছে। কনটেক্সটের মাধ্যমে দিয়ে আমরা গ্রামার শিখবো, আমরা ভাষা শিখবো। এখন আপনি নিজে দেখেন সঠিক উত্তর কোনটি হবে। সঠিক উত্তর হবে অপশন 4, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে মানে কনটেক্সচুয়ালি, প্রসঙ্গক্রমে মানে হলো কনটেক্সচুয়ালি, প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখুন, এটি সঠিক আনসার। এখানে একদম সামারি দেওয়া আছে দেখো, অর্থাৎ ভাষা এবং তার ব্যাকরণ আলাদা নিয়ম হিসেবে নয়, মিনিংফুল কনটেক্সট বা অর্থপূর্ণ প্রসঙ্গে শেখানো বেশি কার্যকর। গল্প পড়ানোর সময় ছাত্রদের দিয়ে বিশেষ সর্বনাম বা ক্রিয়াপদ চিহ্নিত করিয়ে সেই প্রসঙ্গেই ব্যাকরণ শেখানো, এটি প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখন, কনটেক্সচুয়াল গ্রামার টিচিং, এটি কার্যকরী সর্বাপেক্ষা।
নেক্সট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 107 সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? সামাজিক ভাব বিনিময়, ঠিক আছে, সোশিও কালচারাল থিওরি বিশেষ করে। এটি সবারই জানা আছে, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? পানিনি হলেন একজন সংস্কৃত গ্রামারিয়ান, ঠিক আছে, সংস্কৃতের গ্রামারের রিলেটেড উনি। স্কিনার দিয়েছিলেন অপারেন্ট কন্ডিশনিং থিওরি, ওনার সাথে কন্ডিশনিং থিওরির সম্পর্ক, সামাজিক ভাব বিনিময়ের সম্পর্ক নয়। বাইগটস্কি হলেন সোশিও কালচারাল থিওরি, উনি দিয়েছিলেন সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত থিওরি। কুলবার্গ হলেন মোরাল ডেভেলপমেন্ট থিওরি, ঠিক আছে, কুলবার্গে মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। এটি সিটেটের যে প্রিপারেশন করতেছে সবারই এই প্রশ্নটি জানা আছে, তাই এটি সঠিক অ্যান্সার হবে। আপনারা নিশ্চয়ই জানেন বাইগটস্কি দিয়েছিলেন সোশিও কালচারাল থিওরি, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? বাইগটস্কির সাথে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 108 দেওয়া হয়েছে ভাষা অর্জনে মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে বস্তুটি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নিচের মধ্যে কোনো বস্তু অ্যাকচুয়ালি নেই, মাধ্যম দেওয়া আছে অবশ্যই, কিন্তু বস্তু নেই। তবুও দেখি আমরা সঠিক আনসারটি কি হবে। ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করবে? প্রথম অপশনে দেওয়া আছে ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না, ঠিক আছে। একটি শিশু ভাষা অর্জন করবে এবং তাকে যদি বলতেই দেওয়া হয় না, তাহলে শিশুটি ভাষা অর্জন কিভাবে করবে? ভাষা অর্জন করতে পারবেই না যদি বলতে দেওয়া হয় না। অপশন 2 তে দেওয়া হয়েছে গড়ের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে। আবার সেম প্রবলেম, এখানে শিশুটি বলছে না, শুধুমাত্র কথাবার্তা শুনতেছে, শুধুমাত্র শুনে ভাষা অর্জন করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে। অপশন 3 তে দেওয়া আছে শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করিয়ে। সঠিক উচ্চারণ, ঠিক আছে, বাক্য পুনরাবৃত্তি এটি ঠিক আছে, মানে ড্রিলিং পদ্ধতি, ঠিক আছে, বারবার মানে পুনরাবৃত্তি করা, কিন্তু এটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভাষা অর্জনের মধ্যে পড়বে না, এটি ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিখনের মধ্যে এসে যাবে। এখানে প্রশ্নের মধ্যে ভাষা অর্জনের কথা বলা হয়েছে, শিখন নয়, ঠিক আছে। অপশন 4 হলো অন্য শিশুদের সাথে খেলাধুলা করে, ঠিক আছে। আমার মতে এটি হবে বেস্ট, অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। যখন একটি শিশু অন্য শিশুদের সাথে খেলাধুলা করবে তখন সে অন্যান্য শিশুদের কথাবার্তা শুনবে এবং নিজে বলবে, ঠিক আছে। যদি সুযোগ মিলে তাহলে পড়তেও পারবে হয়তো। তাহলে এখানে আমরা লিসেনিং এবং পেলাম, স্পিকিংও পেলাম, ঠিক আছে। যখন লিসেনিং এবং স্পিকিং দুটি একসাথে থাকবে তখন শিশুটি সহজভাবে অর্জন করতে পারবে, কিন্তু বাকি যে অপশনগুলো, এই অপশনগুলোতে শুধুমাত্র বাচ্চাটি শুনতে পারছে, ঠিক আছে, বলতে পারতেছে না। তাহলে কারেক্ট সঠিক আনসারটি হবে অপশন 4। নেক্সট প্রশ্ন 109, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়, ঠিক আছে। কোন নিচের কোন জিনিসটি শিশুদের সামনে রাখলে শিশুটি স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারবে, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা বলা হয়েছে। একই সময়ে কেবল একটি ভাষা, দেখেন এখানে কেবল শব্দটি এড করা হয়েছে। যদি কেবল শব্দটি এড করা হতো না তাহলে মোটামুটি আমরা ভাবতাম যে ঠিকই আছে, কিন্তু এখানে কেবল মানে এখানে মাস বলা হয়েছে যে শিশুটি একই সময়ে কেবল একটি ভাষা, একই সময়ে কেবল একটি ভাষা নয়, একই সময়ে শিশুটি একাধিক ভাষা শিখতে পারে, ঠিক আছে। মনে করে নেন আমরা ঘরের মধ্যে কথা বললাম, ঠিক আছে, ঘরের মধ্যে কথা বলি আমরা, যদি কেউ বাইরে থেকে আসে অন্য ভাষায় কথা বলতে পারে, আমরা নিজে নিউজও দেখতে পারি অন্যান্য ভাষার মধ্যে দিয়ে, ঠিক আছে। মানে একই সময়ে দুটি ভাষা অর্জন করতে পারে, একটি ভাষা নয়। অপশন 2 তে বলা হয়েছে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, ঠিক আছে, এটি সঠিক হতে পারে। নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা শুনে শিশুটি ভাষা স্বাভাবিকভাবে অর্জন করতে পারবে। সম্পূর্ণরূপে মানে ফুলি ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যমে,
ইলেকট্রনিক মানে কি, মানে হলো টেলিভিশন, রেডিও ইত্যাদি। মুদ্রণ মাধ্যম মানে কি, মানে হলো বই, পত্রিকা এগুলি। সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যমের উপর নির্ভর করে শিশুটি স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারবে এরকম নাও হতে পারে। এটি সাহায্য করতে পারে, কিন্তু এটির উপর সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যমের উপর নির্ভর করে শিশুটি স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারে না। ঠিক আছে, করতে পারেও, কিন্তু এমন বেস্ট হবে না অপশনটি। অপশন 4 দেওয়া আছে সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। আবার দেওয়া আছে ব্যাকরণগত গঠনশৈলী। যদি ব্যাকরণ আমরা অ্যাড করে নেই তাহলে এটি ভাষা অর্জন হবে না, ভাষা শিখন হবে। ঠিক আছে, এখন আপনি নিজে বলেন সঠিক আনসার কোনটি হবে? সঠিক আনসার হবে কোনটি? এখানে যদি আমরা বইয়ের মধ্যে দেখি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বইয়ের মধ্যে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইন দিস ডকুমেন্ট সাবজিউম মানে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাই মানে দুই, মাল্টিলিঙ্গুয়াল মানে দুইয়ের অধিক। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইন দিস ডকুমেন্ট বাই সাবজিউমস বাই এন্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। মনো না, মনো মানে ওয়ান। এখানে প্রথমে অপশনের মধ্যে দেওয়া হয়েছিল যে কেবলমাত্র একটি ভাষা নয়। And when we talk of home languages or mother tongues, it subsumes, এটা মানে হোম ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় যে ল্যাঙ্গুয়েজেস অফ হোম, লার্জার কিনশিপ গ্রুপ অফ পিপল হতে পারে, স্ট্রিট, নাইবারহুড। ঠিক আছে, এখানে দেখেন নাইবারহুড দেওয়া আছে। ঠিক আছে, মানে পরিবেশের, নিকটবর্তী পরিবেশের কথা বলা হয়েছে। Languages that a child acquires naturally from his her home and social environment, সমাজের কথা বলা হয়েছে। Children are born with an innate language faculty। ঠিক আছে, আরো যদি দেখেন children come to school with 2 or 3 languages already in place at the oral level। ঠিক আছে, oral মানে কি? oral মানে হলো স্পিকিং, শিশুটি মানে কথা বলা। এন্ড ওরাল মানে কি? ওরাল মানে হলো লিসেনিং, শোনা। মানে শিশুটি কথা শুনতে পারে, বলতে পারে। অলরেডি যখন স্কুলে আসবে, স্কুলে আসার আগে অলরেডি 2-3টি ল্যাঙ্গুয়েজের শিশু কথা বলতে পারে, শুনতে পারে। ঠিক আছে, দে আর এবল টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজেস নট অনলি অ্যাকুরেটলি বাট অলসো অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাকুরেটলি মানে কি? মানে গ্রামাটিক্যালি কারেক্ট করা। এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি মানে কি? সুইটেবলি মানে রাইট সিচুয়েশনে, সঠিক সময়ের মধ্যে সঠিক সময়ে কথা বলতে পারা, এটি হলো অ্যাপ্রোপ্রিয়েটলি। মানে অলরেডি শিশুরা একের অধিক ভাষা নিয়ে আসে স্কুলে। তাহলে সঠিক আনসার কোনটি হবে? নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয় নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। এটি হবে সঠিক আনসার। কোয়েশ্চন নাম্বার 110 এর মধ্যে দেওয়া হয়েছে একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? প্রথমে আপনি প্রশ্নের মধ্যে প্রতিটি শব্দ ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া আছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নয়, ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্য বিষয় পাঠের সময়, পাঠের মধ্যে একটি বিষয় যখন আমরা পড়ব তখন এই পাঠটি পড়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের অপশনের মধ্যে কোনটি? অপশন 1 দেওয়া আছে পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা। ঠিক আছে, ভালো কথা, আমরা প্রতিটি শব্দ পাঠ করব, কারণ যদি প্রতিটি শব্দ পাঠ করি না হয় তো কোনো ইনফরমেশন আমরা মিস করে ফেলবো। ঠিক আছে, অপশন 2 তে দেওয়া হয়েছে বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া। ঠিক আছে, বিরাম চিহ্নের উপর জোর দেব, বিশেষ করে জোর দেবো এরকম কথা নয়, বিরাম চিহ্নের উপর জোর দেওয়া উচিত, কারণ বিরাম চিহ্নের উপর যদি জোর না দিই তাহলে আমাদের শব্দগুলো সুন্দরভাবে ফুটে উঠবে না। ঠিক আছে, অপশন 3 তে দেওয়া হয়েছে লিখিত পাঠের রিটেন টেক্সট অর্থ উদ্ধার করা। মানে কি? কম্প্রিহেনশন, আমরা যা লেখা আছে পাঠের মধ্যে তার অর্থ ভালোভাবে বুঝতে পারা, কম্প্রিহেনশন, বুঝতে পারা ভালোভাবে।
অপশন 4 এ দেওয়া হয়েছে সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ করা, মানে রিডিং অ্যালাউড, জোর করে পড়া। ঠিক আছে, জোর করে পড়া উচিত, পড়বো। জোর করে পড়লে আমরা নিজে যা পড়ছি তা আমরা নিজেই শুনতে পাবো, অন্য মানুষও শুনতে পাবে, মানে সরব পাঠ করা উচিত। কিন্তু এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, আমরা যদি বইয়ের মধ্যে দেখি, দ্য পারপাস অফ রিডিং, বইয়ের মধ্যে দেওয়া আছে, the purpose of reading is to connect the ideas on the page to what you already know, আমরা অলরেডি যা জানি তার সঙ্গে বইয়ের পেজের মধ্যে যা দেওয়া আছে তার সাথে কানেক্ট করা। if you don't know anything about a subject, then pouring words of text into your mind is like pouring water into your hand, you don't retain much, মানে আমরা যা জানি তার সঙ্গে বইয়ের পেজের মধ্যে যা দেওয়া আছে তার সঙ্গে কানেক্ট করা, যদি তাও আমাদের জানার মধ্যে না থাকে তাহলে আমরা জাস্ট মনে রাখা। ইমপ্রুভিং কম্প্রিহেনশন, পারপাস অফ রিডিং ইমপ্রুভিং কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে সেম, মানে বুঝতে পারা, যা পড়া হয়েছে তা ভালোভাবে বুঝতে পারা। টাইপস অফ পারপাসেস দেখেন, when reading academic text, your general purpose is likely to one of the following: to get information, আমরা কেন পড়ি, আমরা ইনফরমেশন নেওয়ার জন্য। ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড আইডিয়াস অর থিওরিজ, যা আমরা পড়েছি তা বুঝতে পারা ভালোভাবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড অথরস ভিউ পয়েন্ট। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? পাঠ বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, রিটেন টেক্সট অর্থ উদ্ধার করা, রিডিং অ্যালাউড সরব পাঠ করা। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন 3, রিটেন টেক্সট অর্থ উদ্ধার, যা আমরা পড়েছি তার অর্থ বুঝতে পারা। ঠিক আছে, এটি হবে সঠিক উত্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা পড়েছি তা যদি আমরা বুঝতেই পারি না তাহলে আমরা পড়ার মানে কি? দ্য মেইন অবজেক্টিভ অফ রিডিং ইজ কম্প্রিহেনশন। ঠিক আছে, মেইন অবজেক্টিভ হলো কম্প্রিহেনশন, মানে যা পড়েছি আমরা তা বুঝতে পারা। দ্য এবিলিটি টু অ্যাক্টিভলি আন্ডারস্ট্যান্ড, বুঝা, ইন্টারপ্রেট এন্ড এক্সট্রাক্ট মিনিং ফ্রম দ্য টেক্সট, যা লেখা আছে তার অর্থ মিনিং বুঝতে পারা। কোয়েশ্চন নাম্বার 111 বলা হয়েছে নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। ঠিক আছে, ভাষা শিক্ষণের মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলা হয়েছে এবং উদ্দেশ্য নয়। অপশন 1 দেওয়া আছে বোধগম্যতার সহিত কম্প্রিহেনশন সাথে পাঠের যোগ্যতা, মানে আমরা বোধগম্যতার সহিত পাঠের যোগ্যতা মানে আমরা যা পড়ি তা সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারা, এটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য। অপশন 2 দেওয়া হয়েছে ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, মানে আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো আছে, মনের মধ্যে যে ভাবগুলো আছে, এই মনোভাব, এই ধারণা প্রকাশ করতে বিশেষ জোর দেওয়া, এটি কিন্তু ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। অপশন 3 দেওয়া আছে তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন, আমরা যা কিছু শুনি তা বুঝতে পারা, এই বোঝার দক্ষতা অর্জন করা, এটি ভাষা শিক্ষার উদ্দেশ্য। অপশন 4 দেওয়া আছে সংগতিপূর্ণ লিখনের কোহেরেন্ট বিকাশ। ঠিক আছে, কোহেরেন্ট রাইটিং, কোহেরেন্ট রাইটিং মানে কি? উপরে যে তিনটি অপশন আশা করি আপনি জানেন, আপনি বুঝতে পেরেছেন, কিন্তু অপশন 4 যে কোহেরেন্ট রাইটিং হয়তো সবার জানা নেই। প্রথমে কোহেরেন্ট রাইটিং মানে কি এটি বুঝি। একটি শব্দ আছে কোহেরেন্স, অন্যটি আছে কোহেশন। কোহেরেন্স মানে কি? ডেফিনেশন দেওয়া আছে লজিক্যাল ফ্লো এন্ড ইউনিটি অফ আইডিয়াস, এবং কোহেশন দেওয়া আছে গ্রামাটিক্যাল এন্ড লেক্সিক্যাল লিঙ্কস বিটুইন সেন্টেন্স, মানে কোহেরেন্স হলো গ্রামাটিক্যাল কারেক্ট। ঠিক আছে, যেমন দেওয়া আছে প্রোনাউন্স, কনজাংশন, ট্রানজিশন এন্ড রিপিটেশন, সেন্টেন্স কানেক্ট স্মুথলি উইদাউট কপিনেস। কিন্তু কোহেশন মানে কি? লজিক্যাল ফ্লো এন্ড ইউনিটি অফ আইডিয়াস, ফোকাস মানে কোন জায়গার মধ্যে দেওয়া হয় মিনিং এন্ড অর্গানাইজেশন, মানে একটি সেন্টেন্সের সঙ্গে অন্য সেন্টেন্সের অর্গানাইজ করা থাকতে হবে। ঠিক আছে, অর্গানাইজিং আইডিয়াস, আউটলাইনিং
এসএস এনশিওরিং ইউনিটি। যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, এক্সাম্পল এখানে দেখেন কোহেরেন্ট মানে কি, কোহেরেন্ট রাইটিং মিনস রাইটিং ইন উইচ অল আইডিয়াস এন্ড লজিক্যালি কানেক্টেড ওয়েল অর্গানাইজড এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এমন লেখা যেখানে সব বাক্য পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, ধারাবাহিকভাবে সাজানো থাকে এবং মূল ভাবটি পরিষ্কারভাবে প্রকাশ পায়। এক্সাম্পল দেওয়া আছে দেখে নেন কোহেরেন্ট রাইটিং এর। ইয়েস্টারডে it was raining heavily, therefore we stayed indoors. We spent the days reading books and playing indoor games. As a result, we had an enjoyable time despite the bad weather. ঠিক আছে? Here the sentence is connected logically, so the paragraph is coherent. এখানে প্রতিটি মানে বাক্য একটি অন্য বাক্যটির সঙ্গে লজিক্যালি কানেক্টেড আছে। যেমন দেখো ইয়েস্টারডে ইট ওয়াজ রেইনিং হেভিলি, গতকাল অনেক বৃষ্টি দিয়েছিল। দেয়ারফর উই স্টেড ইনডোরস, এই জন্য আমরা ঘরের ভিতরেই ছিলাম। উই স্পেন্ড দ্য ডে রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং ইনডোর গেমস, আমরা বই পড়েছি, আমরা ঘরের মধ্যে খেলাধুলা করেছি, এর জন্য পুরা দিনটিতে আমরা এনজয় করেছি। এখানে একটি সেন্টেন্সের সঙ্গে অন্য সেন্টেন্স কানেক্টেড আছে। যদি আমরা নন কোহেরেন্ট রাইটিং দেখি, এক্সাম্পল আই লাইক ম্যাঙ্গোস, দ্য ট্রেন অ্যারাইভড লেট, মাই সিস্টার ইজ এ ডক্টর, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে। দেখেন একটি সেন্টেন্সের সঙ্গে আরেকটি সেন্টেন্সের কোনো মিল নেই, প্রতিটি সেন্টেন্সই আলাদা এখানে দেওয়া আছে। এটি হলো নন কোহেরেন্ট রাইটিং। তাহলে আশা করি কোহেরেন্ট রাইটিং কি বুঝতে পেরেছেন আপনারা। তাহলে সঠিক উত্তরটি কি হবে? আমাদের ভাষা শেখার মূল উদ্দেশ্য হলো কম্প্রিহেনশন, আমাদের বুঝতে পারা, যা শুনছি তা বোঝার দক্ষতা অর্জন করা। কোহেরেন্ট রাইটিং সংগতিপূর্ণ লেখনের বিকাশ ঘটানো, কিন্তু ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া এটি ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিখনের উদ্দেশ্য নয়। কোয়েশ্চন নাম্বার 112 112তে দেওয়া আছে শাব্দিক সচেতনতা, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কি এবং কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত, কোরিলেটেড। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস নিচে দেওয়া অপশনের মধ্যে থেকে কোনটির সাথে বিশেষভাবে সংযুক্ত? শ্রবণ দক্ষতা, লিসেনিং এবিলিটি। অপশন 2 বাচন দক্ষতা, স্পিকিং এবিলিটি। অপশন 3 পঠন দক্ষতা, রিডিং এবিলিটি। অ্যান্ড অপশন ডি লিখন দক্ষতা, রাইটিং এবিলিটি। প্রথমে আপনি নিজে একবার সিলেক্ট করেন কোনটি সঠিক উত্তর হবে। এরপর আমি কনসেপ্ট বুঝিয়ে দেব, কনসেপ্ট বোঝার পর একদম ইজি আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। আমরা যদি দেখি ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, এখানে ফোনোলজিক্যাল ফোন শব্দটিতে দেওয়া আছে PHON, ফোন মানে সাউন্ড, আমরা জানি সবে সাউন্ড। কিন্তু লিসেনিংয়ের সাথে আমরা যখন শুনি তখনই সাউন্ড ব্যবহার হচ্ছে, স্পিকিং যখন আমরা কথা বলছি তখনই সাউন্ড ব্যবহার হচ্ছে, যখন আমরা রিড পড়তেছি তখনই সাউন্ড ব্যবহার হচ্ছে, কিন্তু যখন আমরা লিখছি তখন সাউন্ড ব্যবহার হচ্ছে না। আলটিমেটলি আমরা এটা বলতে পারবো যে অপশন 4 তো কোনো মতেই হবে না, অপশন 1, 2, 3 এর মধ্যে থেকেই হওয়া উচিত। কনসেপ্টটি দেখে নেই। এখানে দেখেন অল ল্যাঙ্গুয়েজেস বইয়ের মধ্যে দেওয়া, ডাইরেক্ট বইয়ের মধ্যে থেকে এই কনসেপ্টটি আমি উঠিয়েছি, ঠিক আছে। অল ল্যাঙ্গুয়েজেস আর অর্গানাইজড এট সেভারেল লেভেলস, ঠিক আছে। ভাষা কয়েকটি লেভেলে অর্গানাইজ করা আছে, ঠিক আছে। যেমন ফোনোলজিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক অ্যান্ড প্র্যাগমেটিক। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ফোনোলজিক্যাল, তাই আমরা এখন ফোনোলজিক্যাল যে ওয়ার্ড, এই ওয়ার্ডটি বিশ্লেষণ করব। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কি? ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাউন্ড স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাউন্ড স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে যে ভাষা, যেমন বাংলা ভাষা হোক চাहे ইংরেজি ভাষা হোক, এর মধ্যে যে সাউন্ড স্ট্রাকচার আছে, এই সাউন্ড স্ট্রাকচারগুলা আমাদের বুঝতে পারা, এটি হলো ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। যেমন এক্সাম্পল দেওয়া আছে দেখো, sentences which are made up of words, syllables
and smaller units of sound. একটি সেন্টেন্স আছে, একটি সেন্টেন্সের মধ্যে শব্দ থাকবেই, সিলেবলসও থাকবেই, এন্ড স্মলার ইউনিট অফ সাউন্ড থাকবে। যখন আমরা এই সেন্টেন্সের মধ্যে শব্দ, সিলেবল, স্মলার ইউনিট অফ সাউন্ড এগুলা বুঝতে পারবো, যে ছাত্র এগুলা বুঝতে পারবে, তখন আমরা বলবো যে এই ছাত্রটির ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে। দিস নলেজ ইজ ফার্স্ট ডেভেলপড ওরালি। প্রথমে এই যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, এই জ্ঞানটি ছাত্ররা মৌখিকভাবে যেমন শুনে এবং বলে শেখে। ঠিক আছে। Phonological awareness and print concepts are the two most important foundational skill for learning decoding. Learning decoding মানে কি? দেখো, যখন একটি ছাত্র পড়বে কিছু, যদি পড়ার পর এই যে জিনিসটা পড়েছে, এই পড়ার পর যদি কি পড়েছে বুঝতে না পারে, সাউন্ড স্ট্রাকচারগুলা বুঝতে না পারে, তাহলে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এর তার মধ্যে নেই। যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এন্ড প্রিন্ট কনসেপ্ট, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এন্ড প্রিন্ট কনসেপ্ট মানে কি এটি আগে বুঝে নিই আমরা। এখন অবশ্য বুঝতে পারছি যে যার মধ্যে, যে ছাত্রর মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এন্ড প্রিন্ট কনসেপ্টস আন্ডারস্ট্যান্ডিং আছে, সে বুঝতে পেরেছে, সে যে কোনো লেখা, যে কোনো মানে লেখা, যে লেখাগুলো জানে এগুলা ইজিলি ডিকোডিং করতে পারবে। ডিকোডিং মানে করা মানে কি? ডিকোডিং মানে হলো সাউন্ড স্ট্রাকচারগুলা, অর্থগুলা বুঝতে পারা। এখানে দেখেন ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস অফ সাউন্ড ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। প্রিন্ট কনসেপ্ট মানে কি? অ্যাওয়ারনেস অফ প্রিন্ট এন্ড হাউ প্রিন্ট ওয়ার্কস। অ্যাওয়ারনেস অফ প্রিন্ট ডেফিনেশন নিচে দেওয়া আছে, দেখেন। ইট ইজ দ্য ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ইট ইজ দ্য এবিলিটি টু হেয়ার, আইডেন্টিফাই এন্ড ম্যানিপুলেট দ্য সাউন্ডস ইন স্পোকেন ওয়ার্ডস। ঠিক আছে, সাউন্ড রিলেটেড। প্রিন্ট কনসেপ্ট মানে কি? ইট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ প্রিন্টেড ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো প্রিন্টেড আছে, বই মনে করে নেন, হাউ প্রিন্টেড ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস ইন বুকস অ্যান্ড আদার টেক্সট। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ফোকাসেস অন সাউন্ডস, ঠিক আছে, স্পিচ সাউন্ড ইন ওয়ার্ড, সিলেবল অ্যান্ড স্মলার ইউনিটস। প্রিন্ট কনসেপ্ট ফোকাসেস অন প্রিন্ট, যেমন লেটার, ওয়ার্ড, স্পেস, ডাইরেকশন, পেজেস এগুলা। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ডিলস উইথ স্পোকেন ল্যাঙ্গুয়েজেস। নেচার ডিলস উইথ প্রিন্টেড ল্যাঙ্গুয়েজেস। আমরা যদি ভালোভাবে, আমি যদি একদম বিশ্লেষণ করি, এখানে নিচে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস যেমন রাইমিং আছে নিচে, ক্যাট দেওয়া, ক্যাট, হেড। একজন ছাত্র যদি এই ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস তার মধ্যে থাকে, তাহলে সে যে সময় সেন্টেন্স দেখবে, সেন্টেন্সের মধ্যে শব্দ থাকবে যেমন ক্যাট, হেড, সে নিজে বুঝতে পারবে সিলেবলস, এই সিলেবলসগুলা। যেমন বেনানা আছে, বেনানার মধ্যে 3টা সিলেবলস আছে, সে নিজে বুঝতে পারবে। ঠিক আছে। ইন শর্ট, নিচে দেওয়া আছে, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ইজ অ্যাবাউট সাউন্ডস হোয়াট উই হেয়ার। ইন শর্ট, প্রিন্ট কনসেপ্ট ইজ অ্যাবাউট প্রিন্ট। আরেকটি এক্সাম্পল আমি নিজে লেখেছি, দেখে নেন। ইমেজিন এ টিচার সেজ ক্যাট। A child with phonological awareness can understand that cat is one word. It has one syllable. It is made up of 3 words. Phonemes, 3 words, 3টা words মিলে, 3টা সাউন্ড মিলে তৈরি হয়েছে cat, cat, ক-এ-টি। তার মানে কি? যখন আমরা কোনো সেন্টেন্স, যে কোনো একটি সেন্টেন্স আমরা দেখব, লেখা আছে, এই সেন্টেন্সটি যদি পড়ে আমরা সঠিকভাবে এর সাউন্ড স্ট্রাকচারগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, সাউন্ড স্ট্রাকচারগুলা, ওয়ার্ড, সিলেবল এন্ড স্মলার ইউনিট অফ সাউন্ড, এগুলো বুঝতে পারি, তখন আমরা বলবো যে এই যে এগুলো বুঝতে পারছে তার মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে। তাহলে এটি কোনটির সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, এটি রিডিং এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। তাহলে লিসেন, এখানে আমরা শুনছি না, প্রথমে শুরু হয়, এই ডেভেলপটি শুরু হয় ওরেলি। ঠিক আছে। দিস নলেজ ইজ ফার্স্ট ডেভেলপড ওরেলি। প্রথমে শুরুয়াতের সময়
শোনা এবং বলা দিয়ে শুরু হয়, এরপরে এটি রিডিংয়ের মধ্যে দিয়ে ডেভেলপড, ঠিক আছে। যে মানে ভালোভাবে রিডিং করতে পারবে, রিডিং করে পড়ে এগুলা সিলেবলস, ওয়ার্ডস, স্মলার ইউনিট অফ সাউন্ড বুঝতে পারবে, তখনই তাকে আমরা বলবো যে ফোনোলজিক অ্যাওয়ারনেস তার মধ্যে আছে। তাহলে এটি কিসের সঙ্গে সম্পর্কিত? স্পিকিংও হবে না, লিসেনিংও হবে না, এটি হবে রিডিং এবিলিটি। সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 113। 113-এ দেওয়া আছে নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্র জন্মগত যোগ্যতার অধিকারী হয়। জন্মগত যোগ্যতা মানে কি? ইনেইট কম্পিটেন্স। এটিকে কি বলা হয়? ফার্স্ট অফ অল, ইনেইট কম্পিটেন্স মানে জন্মগত যোগ্যতা মানে কি? মানে হলো শিশুরা জন্মগতই থেকে ওদের ভিতরে ইনেইট এবিলিটি থাকে, যে শিশুরা বিনা শিখিয়ে ভাষা অর্জন করতে পারে, ঠিক আছে। এটিকে আমরা কি বলি? অ্যাকুইজিশন, ইমিটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এনসিইআরটি বইয়ের মধ্যে দেওয়া আছে নোয়াম চমস্কি পুট ফর দ্য ইনেইট প্রপোজিশন অফ ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ বিকাশের ইনেইট প্রপোজিশন মানে জন্মগত এবিলিটি, জন্মগত ক্ষমতা বাচ্চাদের মধ্যে থাকে, এটি নোয়াম চমস্কি দিয়েছিলেন। এটি কি বোঝাচ্ছে? ফর হিম দ্য রেট এট উইচ চিলড্রেন অ্যাকোয়ার, ঠিক আছে। চিলড্রেন অ্যাকোয়ার, শিশুরা ভাষা অর্জন করতে পারে কোনগুলা? যেমন ওয়ার্ডস অ্যান্ড গ্রামার্স উইদাউট বিং টট, ঠিক আছে। উইদাউট বিং টট ক্যান নট বি এক্সপ্লেইন অনলি বাই লার্নিং প্রিন্সিপালস, মানে শিশুদেরকে বিনা শিক্ষা দিয়ে, বিনা শিখিয়ে তাদের ভিতরের মধ্যে যে ভাষা অর্জন করার ক্ষমতা, ওয়ার্ডস, গ্রামার, অথবা চিলড্রেন অলসো ক্রিয়েট all sorts of sentences they have never heard and therefore could not be imitating. শিশুরা কখনো শুনে নাই এবং কখনো তাদের অন্য কাউকে ইমিটেট, নকল করে নাই। আবার তাদের ভিতরে গ্রামার, ওয়ার্ডস, অলসো সেন্টেন্সও তাদের ভিতরে অলরেডি মানে শিখে ফেলে। এগুলা কিভাবে শিখে ফেলে? মানে অর্জন করে। এটিকে আমরা কি বলি? অ্যাকোয়ার, মানে অ্যাকুইজিশন বলি, ঠিক আছে। দেওয়া আছে ইনেইট কম্পিটেন্স, ঠিক আছে, অধিকারী হয়, এটিকে কি বলা হয়? অ্যাকুইজিশন বলা হয়, ঠিক আছে। এখানে পয়েন্ট দেখেন, বইয়ের মধ্যে দেওয়া আছে অ্যাকর্ডিং টু নোয়াম চমস্কি চিলড্রেন আর বর্ন উইথ অ্যান ইনেইট এবিলিটি, ওদের ভিতরে জন্ম থেকে একটি ইনেইট এবিলিটি থাকে, যেটিকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসও বলি, that enables them to acquire knowledge, acquire language naturally. তারা প্রাকৃতিকভাবে ল্যাঙ্গুয়েজ অর্জন করে নেয়, ভাষা অর্জন করে নেয়। এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ইনেইট এবিলিটি বলি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স বলি। নেক্সট প্রশ্ন হলো কোয়েশ্চেন নাম্বার 14। ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিলস কিসের মাধ্যমে শেখানো উচিত? ল্যাঙ্গুয়েজ স্কিলস বলা হয়েছে, ভালোভাবে দেখবেন, ল্যাঙ্গুয়েজ স্কিলস। অপশন 1-এ দেওয়া আছে অনুকরণের মাধ্যমে, থ্রো ইমিটেশন। অপশন 2 বিচ্ছিন্নকরণের মাধ্যমে, ইন আইসোলেশন। অপশন 3 বিস্তৃত বর্ণনার মাধ্যমে, থ্রো ডিটেইলড এক্সপ্লেনেশন। অ্যান্ড অপশন 4 একটি সংহত উপায়ে, ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। আপনি নিজে একবার দেখে নেন সঠিক উত্তরটি কী হবে। এখন আমরা ডিটেল এক্সপ্লেনেশন দেখে নেই, বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখে নেন জেনারেল প্রিন্সিপালস অফ টিচিং ইংলিশ। প্রিন্সিপাল 4-এ দেওয়া আছে ইমিটেশন। ইমিটেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং নয়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং দুটি আলাদা বিষয়। ল্যাঙ্গুয়েজ স্কিল, এখানে স্কিল শেখা মানে কিসের মাধ্যমে আমরা শিখবো এখানে বলা হয়েছে, কিন্তু এখানে ইমিটেশনের এখানে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা কীভাবে শিখবো, ভাষা আমরা ইমিটেশনের মাধ্যমে শিখতে পারি, ঠিক আছে। ইমিটেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ স্কিল না। No learner by himself even invented language.
Good speech is the result of imitating good models. The model should be intelligible. Imitation followed by intensive practice helps in the mastery of language system. দেখো কোনো ছাত্র মানে কোনো শিশু সে নিজে কখনো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আবিষ্কার করে নাই, ঠিক আছে? একজন শিশু ভাষা কিভাবে শিখবে? অবশ্যই ইমিটেশন নকল করে শিখবে, গুড মডেলসকে ভালো মডেলসকে নকল করে শিখবে। অবশ্যই নলেজ এই মানে মডেলটি ইন্টেলিজেবল হতে হবে, মানে জ্ঞানী হতে হবে। ইমিটেশন ফলোড বাই ইন্টেন্সিভ প্র্যাকটিস হেল্প ইন দ্য মাস্টারি অফ ল্যাঙ্গুয়েজ সিস্টেম। আমাদের প্রশ্ন হয়েছে ইন ল্যাঙ্গুয়েজ স্কিলস, এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখন আমরা যদি ল্যাঙ্গুয়েজ স্কিলস কীভাবে শিখবো এটি আমরা দেখি। দেখে নেন, লিটারেচার ফর চিলড্রেন ইজ কনসিডার্ড অ্যান অথেন্টিক সোর্স অফ মেটেরিয়াল ফর রিডিং। আমরা যদি লিটারেচার দেখি, লিটারেচার হলো অথেন্টিক সোর্স ফর রিডিং। লিটারেচার বিকামস এন ইসেনশিয়াল সোর্স ফর লার্নিং। শেখনের জন্য লিটারেচার হলো ইসেনশিয়াল সোর্স, ঠিক আছে? লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ম্যানার লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, এখানে ডাইরেক্ট দেওয়া আছে বইয়ের মধ্যে। ল্যাঙ্গুয়েজ স্কিলস আমরা কিভাবে অর্জন করব? ইন্টিগ্রেটেড ম্যানারের মাধ্যমে, ঠিক? ইন্টিগ্রেটেড ম্যানারের মাধ্যমে দিয়ে সংহতি উপায়ে। A story or poem from such literature, for instance, motivates them to read, listen, speak and write. বই যে সাহিত্য আছে, সাহিত্যের মধ্যে যে স্টোরি আছে, পোয়েমস আছে, এই স্টোরি পোয়েমসগুলো আমাদেরকে মোটিভেট করে, বাচ্চাদেরকে মোটিভেট করে পড়ার জন্য, শোনার জন্য, বলার জন্য এবং লেখার জন্য, ঠিক আছে? কোন উপায়? ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। প্রতিটিকে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং যে সময় আমরা একত্র করে শিখবো, তখনই মানে আমরা শিখতে পারবো ল্যাঙ্গুয়েজ স্কিলস। তাহলে সঠিক আনসার কি হবে? অবভিয়াসলি অপশন 4 ইজ কারেক্ট। একটি সংহত উপায়, ইন এন ইন্টিগ্রেটেড ম্যানার। ল্যাঙ্গুয়েজ স্কিলস কিসের মাধ্যমে শেখানো উচিত? ইন এন ইন্টিগ্রেটেড ম্যানার। কোয়েশ্চেন নাম্বার 115 দেওয়া আছে, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? মানে এই কার্যটির মাধ্যমে শিক্ষক কোন জিনিসটি ছাত্রদেরকে শেখাতে চেয়েছেন? ক্লাসের নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন। শুধুমাত্র নীরবতা রাখার জন্য কি শিশুদেরকে ব্যস্ত রাখতেছেন, যাতে ছাত্ররা এই নীরবতা বজায় রাখার জন্য কি ছাত্রদেরকে উৎসাহিত করতেছেন শিক্ষক? এটি হতে পারে না। শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির ফাইন মোটর স্কিল বিকাশ ঘটানো, এটি হতে পারে। অপশন 3, সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দেন। এখানে শিশুদেরকে আঁকতে এবং রং করতে উৎসাহিত করতে, এখানে সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দেবেন, এটি হতে পারে না, কারণ সব ছাত্র এখানে বলা হয়েছে, শুধুমাত্র সম্ভাবিত শিশু নয়। অপশন 4 যদি আমরা দেখি, সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। এখানে শুধুমাত্র শিশুদের কর্মে ব্যস্ত রাখার জন্য একজন শিক্ষক ছাত্রদেরকে উৎসাহিত করবেন না, ঠিক আছে? উৎসাহিত করবেন কেন? কোনো কিছু শেখানোর জন্যই উৎসাহিত করবেন, শুধুমাত্র কর্মে ব্যস্ত রাখার জন্য, নীরবতা বজায় রাখার জন্য তুলি না একজন শিক্ষক ছাত্রদেরকে উৎসাহিত করবেন। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এখানে দেখেন টপিক হলো আর্ট অ্যান্ড ক্রাফট, ঠিক আছে? আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে দেওয়া আছে একজন শিক্ষক ছাত্রদেরকে ড্রয়িং কেন দেন? ড্রয়িং করতে, কালার করতে, ড্র অন স্লেটের মধ্যে ড্রয়িং করতে, লিখতে কেন দেন? কারণ ড্রয়িং ইজ এ ভ্যালুয়েবল অ্যাক্টিভিটি, ঠিক আছে? একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ ফর এক্সপ্রেশন এজ ওয়েল এজ ফাইন মোটর কোঅর্ডিনেশন, ঠিক আছে? ফাইন মোটর কোঅর্ডিনেশন, যাতে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটে, ফাইন মোটর স্কিলসের বিকাশ ঘটে। এর জন্য একজন শিক্ষক শিশুদের কালার করতে, ড্র করতে, লিখতে ছাত্রছাত্রীদেরকে বলেন। ডায়েরি বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে সঠিক আনসার কোনটি হবে? অপশন হবে 2, ফাইন মোটর স্কিলস।
কোয়েশ্চন নাম্বার 16 16 দেওয়া আছে নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশের সর্বাধিক সহায়ক। দেখো সহায়ক মানে সাহায্য করবে, সবচেয়ে বেশি সর্বাধিক সাহায্য করবে ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল। ঠিক আছে, ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল মানে হলো একজন শিশু সঠিকভাবে সুন্দরভাবে শুনতে পারবে এবং বলতে পারবে। অপশন 1-এ দেওয়া আছে কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। ঠিক আছে, এটি ভালো কথা, মানে এটি হতে পারে আনসার। কবিতা আবৃত্তি করে দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশ করতে পারে, কিন্তু এটি যে সর্বাধিক হবে তা নাও হতে পারে। ঠিক আছে, অপশন 2-তে দেওয়া আছে চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা রোল প্লে, এটি হতে পারে। অপশন 3-তে দেওয়া আছে শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ। দেখো শিক্ষকের সাথে সাথে মানে এখানে শিক্ষক অ্যাক্টিভ এবং ছাত্রছাত্রীরা প্যাসিভ, তাহলে এটি হওয়ার সম্ভাবনা কমিটির সর্বাধিক হতে পারবে না। অপশন 4-এ দেওয়া আছে শিক্ষকের সাথে সাথে শব্দগুলি সঠিক উচ্চারণ অভ্যাস করা, এটিও এখানে শিক্ষকের সাথে সাথে শিক্ষককে এখানে অ্যাক্টিভ রাখা হয়েছে এবং শিশুদেরকে প্যাসিভ রাখা হয়েছে, এটি হতে পারে না। সম্ভাবনা কমারই হবে কিন্তু এ সর্বাধিক না হতে পারে। ঠিক আছে, ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? আমি এখানে বলেছি দ্য এবিলিটি টু লিসেন অ্যান্ড স্পিক ইফেক্টিভলি ইন এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটি ভাষা সঠিকভাবে শোনা এবং বলা, এটিকে আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বলি। সিম্পল ডেফিনিশন, ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল মানে লিসেনিং প্লাস স্পিকিং স্কিল। বাংলা ভাষায় যদি আমি বলি ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল, বাচিক ভাষা দক্ষতা বলতে বোঝায় কথা শুনে বুঝতে পারা এবং স্পষ্টভাবে নিজের কথা বলতে পারার দক্ষতা। এটিকেই ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বোঝায়। আমরা যদি বইয়ের মধ্যে দেখি নিষ্ঠা মডিউল 10 চ্যাপ্টার 10-এর মধ্যে আছে ইউজ রোল প্লে অ্যান্ড স্টোরি টেলিং এজ এ স্ট্র্যাটেজি, কৌশল। ঠিক আছে, টু টিচ অল দ্য 4 স্কিলস ইন কনজাংশন। ঠিক আছে, শুধুমাত্র এখানে একটি স্কিল নয় এবং দুটি স্কিল নয়, 4 স্কিল, 4টা স্কিল এখানে শিখতে পারবো আমরা। কিসের মাধ্যমে? রোল প্লে এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে। এখানে ডাইরেক্ট দেওয়াই আছে স্কিল স্পেসিফিক টাস্ক লিসেনিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং বেসড অন দ্য লেসন। ক্লাস 6-এর বইয়ের মধ্যে দেওয়া আছে হু ডিড প্র্যাকটিস হোমওয়ার্ক, এই মানে বইয়ের পেডাগজিক এখানে দেওয়া আছে পেডাগজিক্যাল প্রসেসিং লার্নিং আউটকামস। যদি ছাত্ররা লিসেন টু ইংলিশ নিউজ শুনে, ঠিক আছে, টিভিতে অথবা রেডিওতে এজ এ রিসোর্স টু ডেভেলপ লিসেনিং কম্প্রিহেনশন। ঠিক আছে, এর থেকে আউটকাম কি বেরোবে? চিলড্রেন পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস ইন ইংলিশ লাইক রোল প্লে অ্যান্ড গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, মানে কি? যদি একটি ছাত্র কোনো কিছুতে অংশগ্রহণ করে তার ওরাল স্কিলস বাড়বে, ওরাল স্কিলস ডেভেলপড হবে কিসের মাধ্যমে? রোল প্লে এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। এবং এখানে কোয়েশনের মধ্যে দেওয়াই আছে নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতা ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক? আমরা এখানেই দেখেছি বইয়ের মধ্যে দেওয়া আছে চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা, মানে রোল প্লেতে অংশগ্রহণ করলে একজন শিশুর ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিলের সর্বাধিক সহায়তা করবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন 2। কোয়েশ্চন নাম্বার 17, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? ঠিক আছে, প্রশ্নটি ভালোভাবে বুঝেন। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলেছেন যে একটি গল্প দিয়েছেন এবং গল্প দিয়ে বলেছেন যে এই গল্পটি সঠিক ক্রমানুসারে সিকুয়েন্সে যেভাবে বর্ণিত হয়েছে গল্পটি ঠিক সেইভাবে গল্পটি সাজানোর জন্য বললেন। ঠিক আছে, গল্পটি সাজানোর জন্য। এই কার্যটি কোন বিষয়ে নিচে দেওয়া 4টি অপশনের মধ্যে কোন অপশনটিকে সহায়ক হবে?
অপশন 1-এ দেওয়া আছে বোধ পরীক্ষণ রিডিং কম্প্রিহেনশন। অপশন 2-তে দেওয়া আছে বোধগম্য জ্ঞান অর্জন কম্প্রিহেন্সিবল ইনপুট। অপশন 3-তে দেওয়া আছে লিখন দক্ষতার মান উন্নয়ন ইনহ্যান্সিং দেয়ার রাইটিং স্কিলস। অপশন 4-এ দেওয়া আছে শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো ম্যাক্সিমাইজিং স্টুডেন্ট টকিং টাইম। আমরা যদি দেখি প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই সাজানোর জন্য একজন ছাত্র যদি গল্পটি সঠিকভাবে বুঝতে পারে, সঠিকভাবে আন্ডারস্ট্যান্ডিং গল্পের বিষয়ে থাকে, তাহলে একজন শিশু সঠিক ক্রমানুসারে যে গল্পের মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেইভাবে সাজাতে পারবে। যদি গল্পটি বুঝতেই পারে না, পুরোপুরিভাবে কমপ্লিটলি যদি বুঝতে পারে না, তাহলে সাজাতে পারবে না। তাহলে এটি কি বুঝাচ্ছে? রিডিং কম্প্রিহেনশন বোধ পরীক্ষণ মানে কি? বোধ পরীক্ষণ মানে কমপ্লিটলি যা পড়েছে তা বুঝতে পারা, এটি হতে পারে। নেক্সট হলো বোধগম্য জ্ঞান অর্জন মানে কম্প্রিহেন্সিবল ইনপুট। কম্প্রিহেন্সিবল ইনপুট আমরা যদি দেখি স্টিফেন ক্রেশেনে দিয়েছেন এটি তার ইনপুট হাইপোথেসিসের মূল ধারণা। সহজভাবে বললে কম্প্রিহেন্সিবল ইনপুটের মানে কি? এমন ভাষাগত ইনপুট যা শিক্ষার্থী বেশিরভাগই বুঝতে পারে কিন্তু তাতে সামান্য নতুন ভাষা থাকে। ক্রেশেন এটিকে I+1 দিয়ে বুঝিয়েছে। I মানে শিক্ষার্থীর বর্তমান ভাষা জ্ঞান যা অলরেডি শিশুটি জানে, +1 মানে একটু বাড়িয়ে দেওয়া, +1 বাড়িয়ে দেওয়া তার চেয়ে সামান্য উচ্চ স্তরের ভাষা, এটিকে কম্প্রিহেন্সিবল ইনপুট বলা হয়। তাহলে অপশন 2 হবে না। অপশন 3-তে দেওয়া আছে লিখন দক্ষতার মান উন্নয়ন ইনহ্যান্সিং দেয়ার রাইটিং স্কিলস। এখানে দেখেন সাজানোর জন্য বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই রাইটিং এখানে আছে, কিন্তু এর উদ্দেশ্য কি? সেটি অবভিয়াসলি মানে যা গল্প ঘটনাটি সে বুঝেছে সেটি লিখেই মানে করতেছে, কিন্তু এখানে কি রাইটিং স্কিলের দক্ষতাই মানে এখানে কি মানে সহায়ক এখানে বোঝাচ্ছে? মূলত নয় এটি। কারণ যদি রাইটিং বলা হতো তাহলে একটি গল্প এমনভাবে ক্রমানুসারে মানে লেখার কথা কেন বলা হতো? সঠিকভাবে ক্রমানুসারে গল্প পুরো ঘটনাটি সঠিকভাবে, এখানে তো ছাত্র মন মতো লিখতে পারতো, অন্য কিছু উপায়ে মানে লেখার কথা বলা হতো, তাহলে এটি রাইটিং স্কিলের মধ্যে নেই। অপশন 4-এ দেওয়া আছে ম্যাক্সিমাইজিং স্টুডেন্টস টকিং টাইম শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো। এখানে ছাত্রর সময়সীমা কথা বলার সময়সীমা বাড়ানোর জন্য এরকম যেন শিক্ষক গল্পেরটি দেবেন এরকম নয়। আমরা যদি বইয়ের মধ্যে দেখেন এখানে দ্য ইন্টেন্সিভ রিডিং স্কিলস অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং স্কিলসে দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য লেসন। একটি লেসনের যে সাবজেক্ট ম্যাটার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা পুরোপুরিভাবে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, পুরোপুরিভাবে বোঝা, কম্প্রিহেনশন পুরা বোঝা, ইনক্লুডস দ্য ইম্পর্টেন্ট আইডিয়াজ ইন ইট। ঠিক আছে, সব ইম্পর্টেন্ট আইডিয়া যেগুলো পুরোপুরিভাবে বুঝতে পারা। অ্যান্ড দ্য সিকোয়েন্সিং, এখানে ভালোভাবে দেখেন সিকোয়েন্সিং লেখাই আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্রমানুসারে সিকোয়েন্সিং এন্ড রিলেশনশিপ অফ দিস আইডিয়াস টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, একটি গল্পের ঘটনার সঙ্গে অন্য ঘটনার আইডিয়া পুরোপুরিভাবে রিলেশনশিপ সবগুলা বোঝা, সবগুলা সিকোয়েন্স, কোন ঘটনার আগে কোন ঘটনা হবে এগুলা মানে বুঝতে পারা, এটি হলো কম্প্রিহেনশন, এটি হলো আন্ডারস্ট্যান্ডিং। টিচিং অফ প্রোজ দেওয়া আছে, দেখেন প্রোজ ইজ মেন্ট ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। টিচিং প্রোজ মিনস টিচিং রিডিং উইথ কম্প্রিহেনশন। দ্য পাওয়ার অফ কম্প্রিহেনশন ক্যান বি প্রমোটেড থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং। একজন ছাত্র হোক, যে কোনো হোক, কেউ হোক, যদি সুন্দরভাবে শুনতে পারে এবং সুন্দরভাবে পড়তে পারে তাহলে সেই মানে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন 1। কোয়েশ্চন নাম্বার 18-এ দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যুগস্থাপনে সাহায্য করবে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে?
মানে কি, প্রশ্নটি ভালোভাবে বুঝেন। একজন শিক্ষকে কি করেছেন, শ্রেণীকক্ষের যে বস্তুগুলো আছে এই বস্তুগুলাতে লেবেল লাগিয়ে, নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন। মানে প্রতিটি বস্তুর মধ্যে, বস্তুর উপরে বস্তুটির যে নাম, এই নামটি লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগস্থাপনে সাহায্য করবে। ঠিক আছে, এই কার্যকলাপটি মাধ্যমে শিশুদেরকে কি মানে হেল্পফুল হবে, কি সাহায্য হবে, সমৃদ্ধ করবে। অপশন 1-এ দেওয়া আছে ব্যাকরণ। আমরা যে প্রশ্নটি বর্তমানে পড়লাম, এই প্রশ্নটির মধ্যে শিক্ষক যা কিছু করলেন তা থেকে গ্রামারের কিছু উল্লেখ আছে? গ্রামারের কোনো কিছু উল্লেখ নেই। লিখন দক্ষতা, এখানে লিখন দক্ষতা কি হবে? এখানে শিক্ষক শ্রেণীকক্ষে বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন। ঠিক আছে, শিক্ষক, ছাত্ররা তো লিখছে না, তাহলে রাইটিং কি হবে? রাইটিং হবে না, রাইটিং স্কিলও হবে না। হাতের লেখা, হ্যান্ডরাইটিং, যেহেতু ছাত্ররা নিজে লেখেনি তাহলে হ্যান্ডরাইটিং কিভাবে হবে? হবে না। তাহলে কি হবে? শব্দ ভান্ডার, ভোকাবুলারি। ঠিক আছে, ভোকাবুলারি হবে, শব্দ ভান্ডার আনসার সঠিক। কারণ কি, বস্তুগুলির উপরে টিচার লেবেল লাগিয়ে দিলে এবং এই লেবেল অনুযায়ী ছাত্ররা যে ওয়ার্ডটি দেখবে, যে শব্দটি দেখবে, এই শব্দের সঠিক যে বস্তু এটি ছাত্ররা দেখেই বুঝতে পারবে যে এই শব্দে এই বস্তুটিকেই বোঝাচ্ছে। ছাত্ররা এখানে ভোকাবুলারি শিখতে পারবে। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 119-এ দেওয়া আছে, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী? মানে একটা শিশুর যদি ভাষাগত দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিলের আমরা মূল্যায়ন নেই, ইভ্যালুয়েশন নেই, তাহলে নিচে দেওয়া যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে সবচেয়ে কম কার্যকরী কোনটি হবে? স্টোরি টেলিং, স্টোরি রাইটিং, ডিসক্রাইবিং অ্যান ইনসিডেন্ট অ্যান্ড ডিকটেশন। স্টোরি রাইটিং কি আপনারা সবাই জানেন, স্টোরি টেলিং কি জানেন, ডিসক্রাইবিং অ্যান ইনসিডেন্ট মানে একটা দুর্ঘটনা, একটা ঘটনার বিষয়ে বর্ণনা করা, এটি আপনি জানেন। ডিকটেশন মানে কি সবাই হয়তো জানবে না। ডিকটেশন ইজ অ্যান এক্সারসাইজ in which one person reads aloud a passage, a list of words or sentences, and other person listen and write down what is spoken. মানে কি, একজন ব্যক্তি কিছু বলবে, মানে একটি প্যাসেজ বলতে পারেন, অথবা লিস্ট অফ ওয়ার্ডস বলতে পারেন, অথবা সেন্টেন্স বলতে পারেন, এবং সেই কথাগুলি শুনে আরও একজন ব্যক্তি এগুলা শুনে লিখবেন, এটি হলে ডিকটেশন। মানে একজন শিক্ষক যদি বলেন এবং ছাত্ররাই মানে কথাগুলি শুনে লিখবেন, এটি হলো ডিকটেশন। এই ডিকটেশনের প্রাইমারি ইউজ টু অ্যাসিস কোন জিনিসগুলা? অ্যাসিস মানে মূল্যায়ন করা হয় লিসেনিং কম্প্রিহেনশন, স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন, রাইটিং স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, শুধুমাত্র এগুলাই মূল্যায়ন করা হয় এটির মধ্যে। আমরা যদি দেখি শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচে কোনটি কম কার্যকরী হবে? দেখেন, যদি আমরা গল্প বলি তাহলে আমাদের এখানে স্পিকিং স্কিলস, ভোকাবুলারি, ফ্লুয়েন্সি, ক্রিয়েটিভিটি, সিকুয়েন্সিং অফ আইডিয়াস, এইগুলি আমাদের মানে পরীক্ষা করতে পারে। ঠিক আছে, এই গল্প বলার মাধ্যমে, গল্প লেখার মাধ্যমে আমাদের কি মতলব মূল্যায়ন হতে পারে? রাইটিং স্কিল, গ্রামার, ভোকাবুলারি, অর্গানাইজেশন অফ আইডিয়াস। ঠিক তদ্রূপভাবে একটি ঘটনার যদি বর্ণনা দেওয়া হয়, এটির মধ্যে আমাদের স্পিকিং, ভোকাবুলারি, সেন্টেন্স ইনফরমেশন, কমিউনিকেশন স্কিল এগুলার মূল্যায়ন হতে পারে। বাট যদি আমরা শ্রুতিলেখন বলি, ডিকটেশনের কথা বলি, শুধুমাত্র লিসেনিং, স্পেলিং, রাইটিং অ্যাকুরেসি এগুলা মানে মূল্যায়ন হবে। তার মানে সবচেয়ে কম কোনটি এখানে? সবচেয়ে কম হলো শ্রুতিলেখন মানে ডিকটেশন। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন 4। কোনটি কম কার্যকরী বলা হয়েছে? শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী হবে? শ্রুতিলেখন হবে। এখন হলো কোয়েশ্চন নাম্বার 120 আমি নিজে বললাম না, এখন আনসার আপনি নিজে একবার পড়ে নেন। শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে, ঠিক আছে, ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক
হয়তো এখানে চারিটি অপশনই সহায়ক হবে, কিন্তু সর্বাপেক্ষা সবচেয়ে বেশি সহায়ক কোনটি হবে? তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি নাম বলো, পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, এন্ড অপশন 4 দেওয়া আছে তোমার পড়ায় একটি কবিতার কবির নাম লেখো। আমি এই প্রশ্নটি নেক্সট যে ভিডিও আছে, নেক্সট ভিডিওতে আমি সর্বপ্রথমে এই প্রশ্নটি সমাধান করবো, এরপরে নেক্সট ভিডিওতে নেক্সট যে কোয়েশ্চেনগুলা এই কোয়েশ্চেনগুলা সমাধান করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।